হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান, আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমেই শুনতে পাবেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোকসেদ ভাইয়ের আলী হুজুরের ঘটনা। হ্যাঁ, বৃহস্পতিবার মানে আলী হুজুরের রাত, মোকসেদ ভাইয়ের রাত। এরপর শুনতে পাবেন একটি কালেক্টেড স্টোরি। এই ঘটনাটি কালেক্ট করেছেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাই। আশা করা যায় আজকের রাতটা অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন আপনারা। তো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আপনাদের জানা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda@gmail.com, BHOOTADDA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার্স সবাই অনেক ভালো আছেন। আমি মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আলী হুজুরের আরো একটি নতুন ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার আগ্রহ জাগায়। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতেন রহিম মিয়া আর কবির মিয়া। কবির মিয়ার একটা কুকুর আছে। এই কুকুরটা সে যেখানেই যেত সেখানেই সাথে করে নিয়ে যেত। প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে যায় আজও, আর সাথে করে কুকুরটাকেও নিয়ে গেল কবির মিয়া। প্রতিদিনের মতো নদীতে জাল ফেলে ঘুমিয়ে গেল রহিম মিয়া আর কবির মিয়া। রাত 10টার দিকে তারা জাল ফেলতো আর ফজরের একটু আগে উঠে জাল উঠাতো। এটাই তাদের প্রতিদিনের কাজ ছিল। প্রতিদিনের মতো আজও জাল ফেলে ঘুমিয়ে গেল তারা। কবির মিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেল, আর সে ঘুম থেকে উঠে দেখলো তার কুকুর অদ্ভুত আচরণ করছে। যেমন একটা কুকুর রেগে গেলে আওয়াজ করে, ঠিক তেমন করেই গড়গড় করে আওয়াজ করছিল কুকুরটা। আর এই আওয়াজটা শুনেই কবির মিয়ার ঘুম ভেঙে গেল। কবির মিয়া কুকুরকে খুঁজতে লাগলো। তখন কবির মিয়া দেখলো কুকুরটা ট্রলারের একদম শেষ মাথায় বসে আছে, আর সেখানে বসেই গড়গড় আওয়াজ করছে। কবির মিয়া খেয়াল করলো কুকুরটা আমার পিছনের দিকে তাকিয়ে আছে। কবির মিয়া তখন পিছনে ফিরে দেখার চেষ্টা করলো কুকুরটা তার পেছনে কি এমন দেখছে যার জন্য এতটা রেগে গেল। কবির মিয়া আস্তে আস্তে তার মাথাটা একটু ঘোরালো, আর সে দেখতে পেল একটা কালো ছায়া অবয়ব দাঁড়িয়ে আছে। আর সেই অবয়বটা চাঁদের আলোতে যা দেখা গেল, এটা একটা মেয়ের অবয়ব। এটা দেখে কবির মিয়া একটু ভয় পেয়ে গেল, কারণ ট্রলারের মধ্যে মেয়ে কি করে আসলো। কবির মিয়া তখন আরেকটু ভালো করে খেয়াল করলো, আর দেখতে পেল সেই অবয়বটার গঠন ছিল ঠিক এমন। অবয়বটার হাতগুলো ছিল অনেক লম্বা, আর নাকটাও স্বাভাবিক মানুষের চাইতে অনেক বড়। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে অবয়বটার দাঁতগুলো অনেক লম্বা লম্বা। কবির মিয়া এটা দেখে অনেকটা ভয় পেয়ে গেল। তখন সে ভালো করে খেয়াল করে দেখার চেষ্টা করলো, কারণ ট্রলারে তো কোনো মেয়ে আসার কথা না। তাহলে এই মেয়েটা কি করে আসলো? অন্যদিকে রহিম মিয়া তো ঘুমে বিভোর। তারপর কবির মিয়া ভালো করে খেয়াল করে দেখলো এই অবয়বটার কোনো পা নেই। অক্টোপাসের মতো তার পাগুলো। একটা মানুষের পা কি করে অক্টোপাসের মতো হতে পারে? কবির মিয়ার মাথায় কিছুই ঢুকছে না। সে কি করবে সেটাও ভেবে পাচ্ছিল না। তখন কবির বুঝতে পারল এটা স্বাভাবিক কিছু না।
কারণ এর দেহের যে গঠন এটা কোনো মানুষের শরীরের না। তখন কবির চিন্তা করলো, এই অবয়বটা তো আমার কুকুরটারও কোনো ক্ষতি করে ফেলবে। আমার এত স্বাদের কুকুর, ওর কিছু হতে দেব না আমি। কবির মিয়া তখন কুকুরকে ডাক দিল, কি রে লালু, কি হয়েছে তোর? আয় আয়, এদিকে আয়। এটা বলে কবির তার কুকুরের কাছে যায়। গিয়ে দেখে তার কুকুরটা সেখানে মরে পড়ে আছে, আর ট্রলারটা রক্তে ভরে গেছে। এই দৃশ্য দেখে কবির অনেক জোরে চিৎকার দিল, আর কবিরের চিৎকার শুনে রহিম মিয়ারও ঘুম ভেঙে গেল। আর সাথে সাথে সেই অবয়বটা পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। কবির মিয়া তার কুকুরের জন্য অনেক কান্না করলো, কারণ অনেক শখের কুকুর ছিল তার। সে যেখানেই যেত সেখানেই কুকুরটা তার সাথে সাথে যেত। এখানে ঘটনাটা হলো, কবির মিয়া যখন কুকুরের গড়গড় আওয়াজটা শুনতে পেয়েছিলেন তখন কুকুরটা মারা গিয়েছিল। কবির মিয়া সেটা বুঝতেও পারেন নাই। তারপর সেই কুকুরের দেহটা নদীতে ফেলে দিল, আর রহিম মিয়া আর কবির মিয়া দুইজনে আবারও শুয়ে পড়ল। তারপর যখন ফজরের আগে জাল তোলার সময় হয়ে গেল তখন রহিম মিয়া ঘুম থেকে উঠে গেল। তখন রহিম মিয়া ট্রলারের মধ্যে কবিরকে দেখতে পাচ্ছিল না। পুরো ট্রলার জুড়ে খুঁজে ফেললো, কিন্তু কবিরকে কোথাও পাওয়া গেল না। তারপর রহিম মিয়া ভয় পেতে লাগলো। তার মনে এই চিন্তা আসলো, কবিরের কুকুরের যা হয়েছে কবিরের সাথেও কি সেটাই হয়েছে কিনা। এটা ভাবতে লাগলো কবির মিয়া। অনেক খোঁজাখুঁজি করে যখন কবিরকে পাওয়া গেল না তখন রহিম মিয়া অনেক ভয় পেতে লাগলো। আর সেদিন জাল না তুলেই ট্রলার নিয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু বাড়ি ফিরে এসে রহিম মিয়া আরো বেশি অবাক হয়। সে দেখে কবির তার ঘরে বসে আছে। যেই কবির রহিম মিয়াকে দেখলো তখনই ভয়ঙ্কর একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল, আর রহিম মিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর রহিম মিয়াকে ধরে তার ঘরে নিয়ে যাওয়া হলো। সেদিন রহিম মিয়া আর কাউকে কিছুই বলল না। পরের দিন সকাল হতে না হতেই বাহিরের চিল্লাচিল্লিতে রহিম মিয়ার ঘুম ভেঙে গেল। রহিম মিয়া বাহিরে এসে দেখে তার চাচার ঘরের সামনে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন রহিম মিয়াও দেখতে গেল সেখানে কি হয়েছে। রহিম মিয়া সেখানে গিয়ে আরো অবাক হয়ে গেল। সে সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখলো সেটা দেখার জন্য রহিম মিয়া একদমই প্রস্তুত ছিল না। রহিম মিয়া সেখানে গিয়ে দেখলো তার চাচা হারুন মিয়ার দুইটা গরু মরে পড়ে আছে। গরুগুলোকে এমন ভাবে মারা হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। ঠিক ট্রলারের মধ্যে যেমন করে কুকুরটাকে মারা হয়েছিল একইভাবে গরু দুইটাকে মারা হয়েছে। গরুগুলার সারা শরীরে আঁচড়ের দাগ, আর ঘাড়টা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রহিম মিয়া চিন্তা করতে লাগলো, এটা কি হচ্ছে? এই গরুগুলোকে কে মারলো? তখন তার কবিরের কথা মনে পড়ে গেল, আর দৌড়ে গেল কবিরের বাড়িতে। সেখানে গিয়ে দেখে কবির বাড়িতে নেই। তারপর রহিম মিয়া কাউকে কিছু না বলে আবার তার বাড়িতে চলে আসলো। রহিম মিয়ার মনে একটাই চিন্তা, কবির সেদিন রাতে কি করে বাড়িতে ফিরে আসলো। কবিরের সাথে তার দেখাও হচ্ছে না, আর সে জিজ্ঞেসও করতে পারছে না। এমন করে সারাদিন চলে গেল। রহিম মিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রহিম মিয়া বাজারে গেল, আর সেখানে গিয়ে দেখলো আরেক ভয়ঙ্কর ঘটনা। আমজাদ মিয়ার ছেলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে তার শরীরে এক ফোঁটা রক্তও নেই। কেউ যেন তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়েছে, আর তার চোখগুলো অনেক বড় বড় হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে মরার আগে তার সামনে মনে হয় অনেক ভয়ঙ্কর কিছু একটা ছিল, আর তার ঘাড়টাও উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে রহিম মিয়া আবারও ছুটে গেল কবিরের বাড়িতে, কারণ কবিরের কুকুরের যেমন হয়েছিল এই মৃত্যুগুলো ঠিক একইভাবেই হচ্ছে। তাই কবিরকে সন্দেহ করেন রহিম মিয়া। রহিম মিয়া কবিরের বাড়িতে গিয়ে দেখে আজকেও কবির বাড়িতে নেই। রহিম মিয়া কবিরের মাকে জিজ্ঞেস করলো,
আচ্ছা চাচি, সেই দিন রাতে কবির বাড়িতে কখন ফিরে আসছিল? তখন তার মা বলতে লাগলো, সেই দিন রাত 3টার দিকে। ঘরের দরজায় খটখট আওয়াজ শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। তখন আমি দরজা খুলে দেখলাম কবির বাহিরে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিরে বাবা, চলে আসলি যে? আজকে কি মাছ ধরতে যাস নাই? তখন কবির বলল, না মা, আজ মাছ ধরতে যাইনি। আজ আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তাই যাইনি। তখন আমি জিজ্ঞেস করলাম, তোর কুকুরটা কই? তখন কবির রাগে বলতে লাগলো, কুকুর দিয়ে তোর কি কাজ? কুকুর নেই, হারিয়ে গেছে। এখন সামনে থেকে সর, অনেক ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। এটা বলে কবির গিয়ে শুয়ে পড়ল। এমন আচরণ দেখে আমি অনেকটা অবাক হলাম, কারণ কবির তো কখনো আমার সাথে এমন ব্যবহার করে না। আজ কি হলো, সে আমার সাথে তুই তুকারি করছে? তখন আবার ভাবলাম, হয়তো শরীর খারাপ লাগছে তাই এমন করছে, সকাল হলেই ঠিক হয়ে যাবে। রাতে আমিও গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি মুরগি কাটতেছিলাম। তখন আমি খেয়াল করলাম কবির আমার হাতে থাকা সেই মুরগিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই আমার মুরগি কাটা শেষ হলো, আর আমি মুরগির পালক আর নাড়ি ভুড়িগুলো একটা পলিথিন ব্যাগে ভরলাম। তখন কবির আমাকে বলল, দে মা, এই নারী বুড়ির ব্যাগটা আমার হাতে দে। আমি এই ব্যাগটা বাহিরে নিয়ে ফেলে দিয়ে আসছি। আমি আর তেমন কিছু না ভেবে ব্যাগটা ওর হাতে দিলাম, আর সে ব্যাগটা হাতে নিয়ে একটা মুচকি হাসি দিল আর সরাসরি চলে গেল ঘরের পেছনে। সেখান থেকে যখন আবার ফিরে আসলো, তখন আমি খেয়াল করলাম কবিরের মুখে মুরগির ছোট ছোট পালকগুলো লেগে আছে। এটা দেখে আমি কবিরকে জিজ্ঞেস করলাম, কিরে বাবা, তোর মুখে মুরগির পালক আর রক্ত লেগে আছে কেন? তখন সে উত্তর দিল, ব্যাগ থেকে হয়তো হাতে রক্ত আর পালক লেগে গিয়েছিল, আর কোনোভাবে সেটা আমার মুখে লেগে গেছে। তখন আমিও ভাবলাম হতেও পারে। এত কিছু না ভেবে রান্না শুরু করে দিলাম। রান্না করা শেষ করে কবিরকে খেতে ডাক দিলাম। কবির খেতে আসলো আর আমাকে বলল, মা, তুই একটু ঘরে যা। আমি বললাম, কেন, কি হয়েছে? তখন সে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, তোরে যা বলছি তুই তাই কর, এত প্রশ্ন করিস কেন? আমি ওর ব্যবহার দেখে ভয় পেয়ে গেলাম, তাই আর কথা না বলে রান্নাঘর থেকে চলে আসলাম আর ভাবতে থাকলাম ছেলেটার কি হয়ে গেল। আমার সাথে তো কখনো এমন আচরণ করে নাই, এখন কেন এরকম আচরণ করছে? এটা ভাবতে ভাবতে দেখি কবির খাওয়া শেষ করে চলে আসলো। আমি কবিরকে দেখে অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি করে কি করে খাওয়া শেষ হলো? আমি কবিরকে জিজ্ঞেস করলাম, কিরে বাবা, খাওয়া শেষ করে ফেললি এত তাড়াতাড়ি? কবির কোনো কথা না বলে চলে গেল ওর রুমে, আর আমিও চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার পর আমি অবাক হয়ে গেলাম। আমি রান্নাঘরে গিয়ে দেখি হাঁড়িতে একটা ভাতও নেই আর মুরগির তরকারিও নেই। কবির একাই সব খেয়ে ফেললো। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত কম সময়ে কি করে একটা মানুষ এত খাবার খেতে পারে? এটা কি আমার ছেলে কবির নাকি অন্য কেউ? কিছুই বুঝতে পারছিলাম না, কি করব। আর কিছুদিন ধরে কবির সারাদিন বাড়িতে থাকে না, অনেক রাতে বাড়ি ফিরে আসে, আর কোনো কোনো দিন ওর জামাতে রক্ত লেগে থাকে। আমি জিজ্ঞেস করলে আমাকে অনেক জোরে ধমক দেয়। সব কথা শুনে রহিম মিয়া বুঝতে পারলো এটা কবির না, এটা কবির হতেই পারে না। আর তাই এটার সমাধানের জন্য আপনার কাছে চলে আসলাম হুজুর। হুজুর, আমাদের গ্রামটাকে সাহায্য করেন। এমন করে চলতে থাকলে গ্রামটা অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। মানুষ এখন দিনের বেলাতেও ঘর থেকে বের হতে ভয় পায়, আর রাতের কথা কি বলবো, রাতে তো কেউ ঘর থেকে বেরই হয় না। সবকিছু শুনে আলী হুজুর বলল, আজ আপনি চলে যান, আমি আগামীকাল আপনাদের বাড়িতে আসব। তখন রহিম মিয়া বলল, হুজুর, ফজরের আগেই চলে আইসেন আমাদের বাড়িতে, যাতে কবিরকে গিয়ে বাড়িতে পেয়ে যান।
তখন আলী হুজুর বলল, আরে চিন্তার কিছু নেই। এটা বলে রহিম মিয়াকে এক বোতল পানি পরা দিল আর বলল, এই পানি দিয়ে কবিরের সারা বাড়ির মাটি ভিজিয়ে দিবেন। তারপর কবিরের ঘরের চারপাশে একটা গোল বৃত্ত আঁকবেন। তাদের ঘরটা যেন বৃত্তের ভেতরে থাকে, তাহলে আর কবির ঘর থেকে বের হতে পারবে না। তখন রহিম মিয়া পানি নিয়ে চলে আসলো আর আলী হুজুরের কথা মতো গোল বৃত্ত আঁকলো ঘরের চারপাশে। রহিম মিয়া চলে যাওয়ার পর আলী হুজুর বাদশাহ জিনকে স্মরণ করলো আর বাদশাহ জিন এসে আলী হুজুরকে সালাম দিল। আলী হুজুর সালামের উত্তর দিয়ে বলল, বাদশাহ, একটা সমস্যা হয়েছে, তার জন্যই তোমাকে স্মরণ করলাম। তখন বাদশাহ জিন বলল, আলী, আমি সবই জানি। এটা একটা পিশাচ। এই পিশাচ শুধু মানুষ নয়, সকল প্রাণীর রক্ত পান করে। আর এই পিশাচটাই সেই নদী থেকে এই গ্রামে এসেছে, কবিরের শরীরে ভর করে। কবির কিন্তু বেঁচে নেই। কবিরকে সেই রাতেই মেরে ফেলেছিল এই পিশাচটা, আর কবিরের দেহটার উপর ভর করেছে সেই পিশাচ। তখন আলী হুজুর বলল, ও এই কাহিনী তাহলে। বাদশাহ জিন বলল, আলী, এই পিশাচ কিন্তু কোনো সাধারণ পিশাচ না। যা করবে একটু সাবধানে করো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে। এটা বলে বাদশাহ জিন তখনকার মতো চলে যায়। পরের দিন আলী হুজুর চলে গেল রহিম মিয়ার বাড়িতে, আর রহিম মিয়া আলী হুজুরকে নিয়ে গেল কবিরের বাড়িতে। সেখানে গিয়ে আলী হুজুর দেখলো কবির তার মাকে বকাবকি করছে আর বলছে, তোরেও মেরে ফেলবো, কেউ বাঁচবি না। যেই আলী হুজুরকে দেখলো, কবির তখন বলল, তুই তাহলে আমাকে এই ঘরে বন্দি করে রেখেছিস? তখন আলী হুজুর বলল, হুম, আমি তোকে এই ঘরে বন্দি করে রেখেছি। তোর খেলা আজ এখানেই শেষ করব। অনেক নিরীহ মানুষ আর পশুর প্রাণ নিয়েছিস, কিন্তু আজ তোর খেলা এখানেই শেষ করে দেব। আলী হুজুরের এ কথাগুলো শুনে কবির হা হা করে হেসে দিল আর বলতে লাগলো, আলী, আমার কিছুই করতে পারবি না তুই। তখন আলী হুজুর বলল, একটু পরেই দেখতে পারবি আমি কি করতে পারি আর আমি কি করব। এটা বলে আলী হুজুর কবিরের মাকে বলল, একটা বড় পাতিলে পানি গরম করতে। কবিরের মা আলী হুজুরের কথা মতো পানি গরম করলো। তারপর আলী হুজুর তার পকেট থেকে হাত দিয়ে তসবিটা বের করে হাতে নিল আর সেই তসবিতে দোয়া পরে ফু দিল। তারপর সেই তসবিটা কবিরের গলায় পরিয়ে দিল। সাথে সাথে কবির চিল্লাতে শুরু করলো আর বলতে লাগলো, আলী, কুত্তার বাচ্চা, তসবিটা আমার শরীর থেকে সরিয়ে নে। আলী। তখন আলী হুজুর বলল, নেব তো, একটু অপেক্ষা কর। আজ তোর খেলা শেষ করে তারপর তসবিটা তোর গলা থেকে খুলে আনবো। এটা বলে আলী হুজুর একটা বোতল বের করলো আর বোতলে সূরা পরে ফু দিল। সেই বোতলটা কবিরের সামনে নিয়ে ধরতেই একটা কালো ধোঁয়া কবিরের শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো, আর আলী হুজুর সেই ধোঁয়াটা তার হাতে থাকা বোতলে ঢুকিয়ে নিল আর বোতলের মুখটা বন্ধ করে দিল। তারপর চলে আসলো সেই পাতিলের কাছে, যেটায় কবিরের মা পানি গরম করে রেখেছিল। অন্যদিকে কালো ধোঁয়াটা বোতলের ভেতরে ঢুকতেই কবিরের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল আর কবিরের শরীর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এতদিন এই পিশাচটা কবিরের শরীরে ছিল বলে কেউ মানুষ পচা গন্ধটা পায় নাই, আর কবিরের দেহটাও টাটকা ছিল। তখন কবিরের মা কান্না করতে লাগলো এই দৃশ্য দেখে। কবিরের মা বলতে লাগলো, হুজুর, এই পিশাচটাকে মেরে ফেলেন, এই পিশাচ আমার ছেলেকে মেরে ফেলেছে। তখন আলী হুজুর গরম পানির মধ্যে বোতলটা ছেড়ে দিল আর সাথে সাথে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো সেই পাতিল থেকে। 1 মিনিট পর সবাই পাতিলের সামনে গিয়ে দেখে
সেই পাতিলে একটা কাক মরে পড়ে আছে। আলী হুজুর তখন সবাইকে বলল কবিরের লাশটা তাড়াতাড়ি জানাজা পড়ে মাটি দিয়ে দিতে। তারপর গ্রামবাসী সবাই মিলে কবিরকে জানাজা পড়ায়, তারপর মাটি দেয়। তো প্রিয় ইমরান ভাই এবং প্রিয় লিসেনার্সগণ, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা অনেক ভালো লেগেছে। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভূতাত্মা দীর্ঘজীবী হোক। ওয়াও মুকসেদ ভাই, আলী হুজুরের আরো একটি নতুন ঘটনা। আপনার ঘটনাগুলো যত শুনি ততই যেন বিমোহিত হয়ে যাই। সত্যি বলতে ঘটনা পড়ার সময় ফিল করতে পারি, মনে হয় যেন আমি সেই ঘটনাগুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মুকসেদ ভাই, এতটা সুন্দর করে এতটা গুছিয়ে ঘটনা লিখে পাঠানোর জন্য। ওয়ান্স এগেইন ধন্যবাদ মুকসেদ ভাই। তো গাইস আর কথা পারবো না, সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি সরাসরি আপনারা আরাফাত ভাইয়ের মুখে শুনতে পাবেন। তো লেটস গো। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূতাড্ডার একজন অ্যাডমিন। আজকে আমি আবারও হাজির হয়েছি মাছের লোভ নামক একটি ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন ভাই। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাজু খেলা করতে গিয়ে অনেকক্ষণ পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সে বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়িতে আসতেই তার মা তাকে ঝাড়ু দিয়ে মারতে গেল, আর রাজু পালিয়ে যায়। পাশের বাড়ির বৃদ্ধা মহিলাটাই বলতে শুরু করলো, কি গো বউ, তোমার কি এখন আক্কেল জ্ঞান হয়নি? এই বয়সের ছেলেকে কেউ এভাবে ঝাড়ু দিয়ে মারতে যায়? রাজুর মা বলে, আজ করে তোর খাওয়া দাওয়া বন্ধ। রাজু রেগে গিয়ে জিজ্ঞেস করে, কেন, তুমি আমার সাথে এমন করছো কেন মা? তার মা বলে, বাড়িতে মেহমান আসছে, কোথায় একটু বাজার করে আনবি? তা নয়, তুই সারাদিন খেলতে চলে গেলি, এতক্ষণ খুঁজেও তোকে পেলাম না। রাজু বলে, কি আনতে হবে মা, বলো আমাকে। তার মা বাজারের তালিকা হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি এই বাজারগুলো নিয়ে আয়, আজ তোর বাপ বেঁচে থাকলে আমার কপালে এত কষ্ট জুটতো না। রাজু বলে, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা। তার মা বলে, ঠিক আছে, তুই সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরে আসিস। রাজু তার বাইসাইকেলটি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজু তার বাড়িতে কোন মেহমান আসছে সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছে। তারপর বাজার থেকে এসে দেখবে বলে সিদ্ধান্ত নেই। রাজু বাজার করা শেষ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাজু আসার সময় রাস্তায় তার মামাকে দেখতে পায়। সাইকেল থেকে নেমে সে জিজ্ঞেস করে, আরে মামা, তুমি কেমন আছো? তখন তার মামা বলল, আমি ভালো আছি, তুই কেমন আছোস, আর কোথায় গিয়েছিলি? রাজু জবাব দেয়, মামা আমি বাজারে গিয়েছিলাম। তো মামা, তুমি এই সময় কোথায় যাচ্ছ? মামা বলে, তোদের বাড়িতেই আসছিলাম, আর এখন দোকানে যাচ্ছি। তখন রাজু বলে, ঠিক আছে মামা, তাহলে বাড়ি যাচ্ছি, আপনি বরং পরে আসেন। ঠিক আছে বলে রাজু বাড়িতে ফিরে আসে। তার মায়ের হাতে বাজারগুলা দিয়ে সে হাত পা ধোয়ার জন্য পুকুরে যায়। মানে গ্রামের পুকুর, তাই পুকুর ঘাটে কোনো এক অচেনা গাছের শিকড় দাঁড়িয়ে সে হাত পা ধুয়ে বাড়ি ফিরে আসে। তখনই তার মায়ের ডাক পড়ে,
রাজু বলে, আসছি মা। এই বলেই সে মায়ের কাছে যায়। তখন জিজ্ঞেস করে, কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? তখন তার মা বলে, তুই যে বাজার থেকে মাছ এনেছিস এটা তো ভালো না, ফসে গেল মাছটা। রাজুও দেখলো মাছটা আসলেই ফসা। তখন সে বলল, ওই বজ্জাত বেটা আমাকে পচা মাছ দিয়েছে। তখন তার মা আবারও রাজুকে গালিগালাজ করতে থাকে, ঠিক মতো কোনো কাজকর্ম করতে পারিস না। রাজু বলল, আচ্ছা মা, বাড়িতে মামার সাথে আর কে এসেছে? মা বলে, ওই তো তোর ছোট ফুফু এসেছে। কিন্তু তোর মামার কথা জিজ্ঞেস করছিস কেন? রাজু বলে, মামা কোথায় তাহলে? সে যে দোকানে গেল। তার মা বলে, দেখ, সারাদিন খেলতে খেলতে হয়তো তোর মাথাটা গেছে, তাই উল্টাপাল্টা বলছিস। তোর ফুফু এসেছে, তোর মামা আসেনি। এটা শুনে রাজু অবাক হয়ে গেল। তাহলে সন্ধ্যার পর রাস্তায় মামাকে দেখলাম, কে ছিল সে? না, এটা কিভাবে সম্ভব? এটা তো তার মনের ভুল হতে পারে না। তখন তার মা বলল, রাজু শোন, এখন তোর ফুফুকে এই মাছ কি করে রান্না করে খাওয়াই বল। রাজু বলে, মা তুমি একদমই চিন্তা করো না, আমি মাছের ব্যবস্থা করছি। তখন রাজু একটা জাল নিয়ে আর মাছ রাখার একটা জড়ি সাথে নেই। তখন তার মা এটা দেখে জিজ্ঞেস করে, কিরে রাজু, তুই এত রাতের বেলায় কই যাচ্ছিস? তখন রাজু বলে, মা একটু পাশের বাড়ির মাঠে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো ফিরে আসবো। তখন সন্ধ্যার পর রাত আনুমানিক 9টা হবে। রাজু একটা টর্চ ও একটা কোচ নিয়ে, এখানে বলে রাখা ভালো, কোচ হলো গ্রামের ভাষায় লোহার শিক বা বাঁশ দিয়ে বানানো যায়, যেটা দিয়ে মাছ শিকার করে। এরকম একটা কোচ নিয়ে রাজু বেরিয়ে পড়ে। সাথে একটা মাছ রাখার পাতিলও নিয়ে নেয়। বর্ষা মৌসুম এলে গ্রামে কিন্তু প্রতি রাতে এভাবে মাছ শিকারের ধুম ভরে যায়। বর্ষায় চারদিকে পানিতে থই থই করছে। সে একটা বেলাতে, যে বেলাটা কলা গাছ দিয়ে বানানো ছিল, ওটা চড়ে একাই মাঠে চলতে থাকে। আজ আকাশের অবস্থাটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সে আপন মনে ধীরে ধীরে মাঠের মাঝ দিকে যেতে থাকে। সে কিছুক্ষণের মধ্যেই ছোট বড় কিছু মাছ পায়, কিন্তু তার দরকার আরো বড় মাছ। প্রায় রাতেই রাজু তার বন্ধুদের সাথে মাছ ধরতে বের হতো, কিন্তু আজ সে একাই মাছ শিকারের উদ্দেশ্যে মাঠে একা। পানিতে টইটম্বুর বিশাল সে মাঠখানি। আজ তার একটু ভয়ও করছে। যতই সে মাঠের মাঝখানের দিকে এগোচ্ছে, ততই সে বড় মাছ দেখতে পাচ্ছে, কিন্তু সেগুলো ক্রমশই মাঝখানে, মানে বেশি পানির দিকে যাচ্ছে। কিন্তু বড় মাছগুলো কত চালাক, ধরা দিতেই চাচ্ছে না। আচ্ছা দেখি, একটা যদি ধরতে পারি তাহলেই হবে। হঠাৎ সে খেয়াল করে একটা বিশাল সাইজের মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। রাজু তখন ভাবে মনে মনে, ইস, কোনোভাবে যদি এই মাছটি ধরতে পারতাম, তাহলে এটা বিক্রি করে ভালো টাকা পেতাম। দেখি এটাতে ধরতে পারি কিনা। কিন্তু মাছটা কোথাও থামলো না। রাজু ঠিক মাছের সাথে যাওয়ার আগেই মাছটি সেখান থেকে চলে গেল। আর তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। যদিও সে এর আগে অনেক মাছ ধরেছে, কিন্তু আজ সে একা মাছ ধরতে বেরিয়েছে, তাতে তার ভয়টা থেকেই গেল। লোকমুখে সে অনেক শুনেছে পানিতে নাকি এক ধরনের মেচোদেহ থাকে, সেগুলো নাকি মানুষকে মেরে ফেলে। এই বইটা তার মনের মধ্যে গেঁথে আছে। আচ্ছা, সে যদি লোকমুখে এসব কথা না শুনতো তবে কি আছে, তো ভয় পেত? মনে মনে প্রশ্ন করে। কিন্তু সে আজ পর্যন্ত কোনো শয়তান, ভূতপ্রেত বা মেচোদেহ কোনো কিছুই দেখেনি। তবুও না দেখা জিনিসের প্রতি কি একটা ভয় কাজ করে। না, এসব ভাবলে হবে না, সে মনে মনে বলল। এই মাছটা ধরতে পারলে আমি ভালো টাকা পাবো, আর বাকি মাছগুলা মাকে দিয়ে দেব। সে অনেক চেষ্টা করেও
সে বড় সাইজের মাছটি ধরতে পারল না। এক সময় কোনো মতে বহু কষ্টে সে মাছটিকে কোচ বা টেঁটা দিয়ে বিদ্ধ করতে সফল হয়। কিন্তু তখন বিশাল সাইজের মাছটি এক ঝাপটায় তার টেঁটা দেখে ছুটে গেল। রাজু খুব আফসোস করতে থাকে। মাছটি পানির আরো গভীরে চলে যায়, আর সে ভাবে আজ আর পানির গভীরের দিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তাই সে বাড়িতে চলে আসে, ভাবে আগামীকাল আবারও সে এখানে মাছ ধরতে আসবে। যদি এরকম বড় মাছ ধরতে পারে তাহলে তার কপাল খুলে যাবে। সেই রাতে আর পানির গভীরে যায় না। বৃষ্টির মধ্যে দ্রুত বাড়ি পৌঁছায়, আর মাছগুলো তার মায়ের কাছে দিয়ে তার রুমে চলে যায়। সেভাবে যদি সে বড় মাছটি ধরতে পারত, সে অনেকগুলো টাকা পেত, আর তাছাড়া তার কিছু টাকারও প্রয়োজন। তাই সে তার ফুপুর সাথে বসে গল্প করতে থাকে। সে বলল, আচ্ছা ফুপু, তুমি কি কোনো ভূতের বিষয়ে শুনেছ বা ভূত দেখেছ? তার ফুপু বলে, আমি কোনোদিন ভূত দেখিনি, তবে আমাদের পাশের বাড়ির এক লোক নাকি ভূত দেখেছে। রাজু জানতে চাই কি ঘটেছিল সেই লোকের সাথে। তার ফুপু বলে, সেই লোকটির নাম মিজান। সে সবসময় মাছ ধরে বেড়াতো, আর সে মাছ বিক্রি করে জুয়া খেলতো। সে জুয়ায় হেরে তার বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এখন খেলার জন্য টাকা না পেয়ে সে মাছ শিকারের পথে নেমেছে। আর সে মাছও ভালো শিকার করতে পারে, তা দিয়ে মোটামুটি জুয়ার টাকা উঠে আসে। এভাবে সে বেশি মাছ ধরার আশায় বিভিন্ন জায়গায় যেতে থাকে, কিন্তু আশানুরূপ মাছ সে পায় না। তাই একদিন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে এখন থেকে খালে বিলে মাছ ধরার পাশাপাশি লোকজনের পুকুরে গিয়েও মাছ ধরবে। যদিও এর আগে সে চুরি করে মাছ ধরেনি, কিন্তু কি করবে, তার মাথায় জোয়ার নেশা এমনভাবে চেপে বসেছে যে এখন সে চুরি করতেও দ্বিধাবোধ করে না। সেভাবে আজ রাতে যেভাবেই হোক পাশের এলাকার এক পুরনো পুকুরে চুরি করে মাছ ধরবে। যে ভাবনা সেই কাজ। সেই রাতের বড়শি সহ মাছ ধরার যাবতীয় জিনিস সাথে নিয়ে সে পুরনো পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। পুরনো সেই পুকুরটির চারপাশে গাছগাছালিতে ভরপুর। পুকুরটির আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকায় তার জন্য সুবিধা হয়েছে। লোকমুখে শুনেছে এই পুকুরে নাকি বিশাল বড় মাছ আছে। আকাশে চাঁদ ছিল, তাই সে আলাদাভাবে কোনো আলো নিয়ে যায়নি সেখানে। রাজু তার ফুফুর মুখে বলা এইসব ঘটনা মনোযোগ দিয়ে শুনছিল, আর বলল, আচ্ছা ফুফু, তারপর কি হলো? তারপর তার ফুফু আবারও বলতে শুরু করলো, মিজান যখন পুকুরের পানিতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বড়শিতে মাছ আসে না। সে আশা ছেড়ে না দিয়ে বড়শি নিয়ে বসেই থাকে। তার পেছনে গাছের উপর কিছু একটা নড়ে ওঠে। সে দিক বিদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কিছুই দেখতে পায় না। হঠাৎই তার বড়শিতে বিশাল একটা মাছ ধরে। সে খুবই টান অনুভব করে। এতক্ষণ সে বসে মাছটিকে তোলার জন্য চেষ্টা করছিল, কিন্তু মাছটিকে না তুলতে পেরে সে এখন দাঁড়িয়ে যায়। এভাবে সে দাঁড়িয়ে বড়শিতে খুবই টান অনুভব করছিল। সে উপর থেকে টানতে থাকে আর ভাবে, আজ আমার কপালটা খুব ভালো, এত বড় মাছ পেয়েছি, এটা বিক্রি করলে নিশ্চয়ই আমি অনেক টাকা পাবো। সে কোনোভাবেই পানি থেকে মাছটিকে পাড়ে তুলতে পারছিল না। আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছিল না তাকে সাহায্য করার জন্য। হঠাৎই সে দেখতে পায় পুকুর পাড় ঘেঁষে একটা শুকনো লোক হেঁটে যাচ্ছে। লোকটিকে দেখে মিজান ডেকে বলল তাকে সাহায্য করতে। লোকটি দ্রুতই তার ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে। এরপর দুজন মিলে অনেক কষ্টের পর মাছটিকে পাড়ে তুলতে সক্ষম হয়। তবে পরক্ষণে মিজান খেয়াল করে তার সাথে লোকটি সেখানে নেই। লোকটিকে কোথাও দেখা যাচ্ছে না। এই কি, মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আচমকা কোথায় গায়েব হয়ে গেল। তখন সে মাছটিকে বড়শি থেকে ছাড়াতে গেলে
খেয়াল করে মাটিতে সেই লোকটির পায়ের ছাপ, কিন্তু সে দেখে পায়ের ছাপগুলো একেবারেই উল্টো, যেমনটা আমরা মানুষের পা সোজা থাকে ঠিক তার বিপরীত। এটা দেখে সে ভয় পেয়ে যায়। লোকটি কোথায় চলে গেল? মিজান দেখে তার পেছনে ভয়ঙ্কর দেখতে কুচকুচে কালো একটা কিছু চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর শয়তান। আর সেই শয়তানটিকে এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারল না। সে বুঝতে পারল এই শয়তানটি মাছটিকে আসলে টুপের মতো ব্যবহার করেছে, আর শয়তানের টুপে মিজান নিচ থেকেই ধরা দিয়েছে। আর সেই শয়তানটি মনে হচ্ছে এখানে দীর্ঘদিন যাবৎ শিকারের আশায় মুখ পেতেছিল। মিজান ভয়ে চিৎকার করতে করতে মাছ ফেলেই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর যেতে পারেনি। মিজানকে সে ভয়ঙ্কর শয়তানটি তার মটকে সেখানেই মেরে ফেলে। পরদিন এলাকাবাসী সেখানে পুকুরের পাশে একটি জমিতে তার গাড় ভাঙ্গা মৃত শরীরটি দেখতে পায়। ফুপুর কাছে এটা শুনে রাজু ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা ফুপু, এরপরে কি কোনোদিন সেই পুকুরে আর কোনো ঘটনা ঘটেছিল বা অন্য কেউ কিছু দেখেছিল? তখন তার ফুপু বলে, না, সেখানে কেউ যায় না, সবাই ভয় পায়। জানা যায় সেই পুকুরে থাকা শয়তানটি নাকি মাছ শিকারীদের টার্গেট করে আর সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। তখন রাজু মনে মনে ভাবে, সেও তো একজন মাছ শিকারী। এরপর এক সময় রাজু সেখান থেকে রুমে চলে যায়। বারবার তার মাথায় সে বড় মাছটির দৃশ্য ভেসে উঠছে। তার মায়ের কাছে টাকা চাইতে গেলেই শুনতে হয় অনেক কথা। এত বড় হয়েছিস, এখনো কিছুই করিস না, এভাবে চলতে পারে না, তোর বাপ তোকে ছোট রেখে মারা গিয়েছিল, তোর বাপ বেঁচে থাকলে আমার এই দুর্দশা দেখতে হতো না। রাজু বলে, মা, আমি চেষ্টা করছি, তুমি সবসময় আমাকে কথা বলো। সময় মতো খেয়ে দিয়ে এরপর সে শুয়ে পড়ে। গভীর রাত, ঘড়ির কাঁটায় আওয়াজ হচ্ছে, টিকটিক টিকটিক। আশেপাশে মাঠে জঙ্গলে শিয়াল ডাকছে, আর পাশের মাঠ থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তখন ওই রাজু দেখতে পায় তাদের এলাকায় সবাই দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না সবাই কেন এভাবে দৌড়াচ্ছে। কৌতূহলবশত সে ঘর থেকে বের হয়। সবাই অন্ধকারে টর্চ নিয়ে পানিতে পরিপূর্ণ মাঠে নেমে যায়। রাজু মাঠের কাছে গিয়ে দাঁড়ায়। সবাই আনন্দ করতে করতে মাছ ধরতে থাকে। এলাকাবাসী খবর পেয়েছে এই মাঠে নাকি বিশাল বড় বড় কিছু মাছ এসেছে। সেগুলো ধরার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে টেটাটি হাতে নিয়ে পানিতে নেমে পড়ে, আর মাছ শিকারের আশায় মাঠে পানির গভীরে যেতে থাকে। তখনই সে বুঝতে পারে তার পায়ে শক্ত করে কেউ একজন ধরে রেখেছে। সে কোনো মতেই সেখান থেকে ছুটতে পারছে না। শক্ত কিছু একটা তার পায়ে জোরে ধরে আছে। রাজু কোনোভাবেই ছুটতে না পেরে তার হাতে থাকা কোচ দিয়ে সেখানে আঘাত করে, কিন্তু সেই আঘাত উল্টো তার পায়ে এসে লাগে। তীব্র ব্যথায় সে আটকে ওঠে। তার পা থেকে রক্ত বেরিয়ে তা পানিতে মিশে যাচ্ছে। লোহার তৈরি শিক দিয়ে বানানো সেই কোচ তার পায়ে গেঁথে আছে। তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তখনই সে দেখে আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ আগেও তো এখানে অনেকজন ছিল, হঠাৎই সবাই কোথায় নাই হয়ে গেল। পানির নিচে তার পায়ে তখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে কিছুতেই পা নাড়াতে পারছে না। তখনই আচমকা তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সে বিছানায় উঠে বসে। আল্লাহ বাঁচিয়েছে, কি ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল এটা। মনে হয় সন্ধ্যার পর পুকুর কাছে সেই মিজানের ভয়ঙ্কর ঘটনাটি শুনে সেই স্বপ্ন দেখছিল। রাজু এক গ্লাস পানি পান করে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে প্রতিদিনের মতো পুকুর পাড়ে গিয়ে ফেলে রাখা বড়শিগুলো চেক দিতে থাকে।
আর কিছু মাছও তাতে ধরা পড়ে। সে খেয়াল করে একটা বড়শিতে বিশাল একটা মাছ ধরে আছে, কিন্তু সে যখনই সেই মাছটি পানি থেকে তুলে তখন সে দেখতে পায় বিশাল এই মাছের অর্ধ কিছু অংশ কিছু একটা বাজেভাবে খেয়ে ফেলেছে। সে খুবই অবাক হয়, এত বড় মাছ পানির নিচে এভাবে খেয়ে ফেলেছে, এটা নিশ্চয়ই সাপের কাজ হবে, না হয়তো কাঁকড়া খেয়েছে। এর চেয়ে বেশি সে ভাবতে পারে না। বাড়িতে মাছগুলো রেখে সে বাহিরে চলে যায়। আজ সে পাশের এলাকার তার এক বন্ধুর সাথে দেখা করবে। তার বন্ধুর নাম রাকেশ। তারা দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। এক সময় একটা বাড়ির পাশে রাস্তার ধারে বসে দুজন গল্প করতে থাকে। রাজু বলে, কিরে রাকেশ, এই বাড়ির শিউলিকে দেখছি না যে? রাকেশ বলে, কেন তুই কি মেয়েটির প্রেমে পড়েছিস নাকি? রাজু বলে, মেয়েটাকে আমার বড্ড ভালো লাগে, এখন এটাকে তুই যদি প্রেম ভাবিস তাহলে তাই। রাকেশ বলে, তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস আর আমার কাছে গোপন করছিস। তখন রাজু বলে, শিউলি কি কোথাও গিয়েছে? রাকেশ বলে, আরে না, আমার মনে হয় সে এখন ঘুমাইতেছে। তখন রাজু বলে, আরে বলিস কি, এই দিনের বেলা কেউ ঘুমায় নাকি? রাকেশ বলল, দিনের বেলা কেউ ঘুমায় না এটা জানি না, তবে শিউলি দিনে ঘুমায়। রাজু বলল, আচ্ছা যাই হোক, এখন বল তোর কি খবর, কোনো মেয়েকে পটাতে পেরেছিস নাকি? রাকেশ বলে, আরে না, আমার মতো হতভাগাকে দিয়ে মেয়ে পটানো হবে না। রাজু বলে, দেখ রাকেশ, নিজের মধ্যে অন্তত এতটুকু কনফিডেন্স রাখ, তুই সবসময় নিজেকে ছোট ভাবিস কেন রে? রাকেশ বলে, মেয়েরা সুন্দর ছেলে খুঁজে, আর আমি দেখতে অতটাও সুন্দর না, তাছাড়া আমার এত ধন সম্পত্তিরও নেই, মনে হয় এই জন্য মেয়েরা আমার থেকে দূর থাকে। রাজু বলে, দেখ বন্ধু, তোর ভাবনাটা একেবারে সত্যি নয়, অনেক মেয়ে আছে যারা ভালো মনের মানুষ খুঁজে, আর টাকা পয়সা হলেই কি সব সুখ পাওয়া যায়? রাকেশ বলে, তুই যা বলিস বাস্তবে টাকা পয়সা সব, এসব মন গলানো কথায় কেউ কারো আপন হয়ে যায় না। এভাবে আরো কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা চলে। হঠাৎই সেই বাড়ি থেকে শিউলি রেগে বের হয় এবং বলে, এই, তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? এত শত জায়গা থাকতে আমার ঘরের কোণে এসে বক বক করছো? এই রাকেশ, তুই তো জানিস এই সময়টাতে আমি ঘুমাই, তাহলে এটা জেনেও তুই পাগলটাকে নিয়ে এখানে বক বক করেই যাচ্ছিস? রাজু রেগে মেগে বলতে থাকে, কি এত বড় কথা, আমি পাগল না? আমাকে এই কথা বলতে পারলে? তখন শিউলি বলল, হ্যাঁ, তুমি একটা পাগল, আকাইম্মা পাগল, যার কোনো কাম কাজ নাই, সারাদিন খালি মাছ ধরে বেরো। কই, একদিন তো একটা মাছ ধরতে দেখলাম না, আবার নিজেকে দাবি করো এলাকার বড় মাছ শিকারী, একটা বড় মাছও ধরতে পারো না তুমি? এই কথা শুনে রাজু রেগে গিয়ে বলতে থাকে, দেখ রাকেশ, তুই এই পাগলি মেয়েকে থামতে বল, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। তখন শিউলি রেগে মেগে বলতে থাকে, কি, আমি পাগলি? আমার ঘরের কোণে এসে আমাকেই বলছিস আমি পাগলি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই কথা বলে শিউলি বাড়ির ভিতর চলে যায়। রাজু বলে, দেখছিস, শিউলি এখন চলে গেছে। তখন রাজু বলে, সে জানে ছেলে মানুষ, ও আমার সাথে তর্ক করে পারবে না। রাকেশ বলে, না রে রাজু, এই মেয়ের অনেক রাগ। রাজু বলে, মেয়ে মানুষের রাগ কতটুকু তা আমার ভালো করে জানা আছে। এরপর শিউলি আবার বাড়ির বাইরে আসে, এক বালতি ময়লা পানি এনে রাজুর মাথায় ঢেলে দেয়। তখন রাজু বলল, এই শিউলি, তুই যা করলি তা ঠিক করলি না, আজ তুই মেয়ে মানুষ দেখে বেঁচে গেলি। শিউলি বলল, নয়তো কি করতি? হ্যাঁ, কি করতি? তোরা ছেলেরা নিজেদেরকে কি ভাবিস? আমরা মেয়েরা কি মানুষ না? আরে রাকেশ, যা যা, এই পাগলটাকে নিয়ে যা। রাজু বলে, ঠিক আছে, আমি পরে তোমাকে দেখে নেব। রাকেশ রাজুকে টানতে টানতে একটু দূরে নিয়ে আসে। রাজু বলে, বাবারে বাবা, এই মেয়ের এত রাগ, আর একেই কি না আমি ভালোবেসেছি? হ্যাঁ, একেই আমি জীবন সঙ্গী করব। দেখ রাকেশ, মেয়েটা আমার শরীরে ময়লা পানি দিয়েছে, পানি ঢেলেছে ভালো কথা, কিন্তু ময়লা পানি না ঢাললেই পারত, তাকে তো আমি দেখেই নেব। রাকেশ বলে, থাক, বাদ দে এসব, এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। রাজু বাড়ি আসলে তার মা অনেক বকাঝকা করে, কোনো কাজ না করে সারাদিন খেলে বেড়াস, আর তোর শরীরে তো ময়লা কেন? রাজু কাঁপা কাঁপা স্বরে বলে, মা, আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, তাই কাদা লেগেছিল। তখন তার মা বলে, এত বড় হয়েছিস, দেখে চলতে পারিস না? রাজু জলদি গোসল শেষ করে খাওয়া দাওয়া করতে বসে।
ফুফু জিজ্ঞেস করে, রাজু তুই সারাদিন কোথায় থাকিস, তোকে তো দেখা যায় না। তখন রাজু বলে, ফুফু তুমি তো জানোই এই বয়সে বাড়িতে বসে থাকা যায় না নাকি। ফুফু বলে, আজ তোর সুজন ভাই আসবে, আমি তার সাথে বাড়ি চলে যাব। রাজু বলে, আরে ফুফু তুমি আসছো দুদিন হলো, আর কদিন থেকে গেলেই তো পারো। তারপর বলে, না এখন থাকা হবে না, সুজন শহর থেকে বাড়ি ফিরেছে, সে কিছুদিন থাকবে। আচ্ছা ফুফু সুজনকে বলো সে আমাদের এখানে কিছুদিন থাকুক। ফুফু বলে, আচ্ছা ও আগে আসুক। যদিও সুজন বয়সে রাজুর চেয়ে বড়, তবুও সে সুজনকে নাম ধরে ডাকে। বিকেলবেলা সুজন আসলে রাজু তাকে নিয়ে ঘুরতে বের হয়। আরে সুজন তুই তো অনেক বদলে গেছিস, রাজু বলল। তখন সুজন বলল, রাজু তুই না একটা মেয়েকে ভালোবাসতি। রাজু বলল, আর বলিস না, এই মেয়ের কথা বাদ দে এখন। তারা দুজনে রাকেশের সাথে দেখা করে, একসাথে চা পান করার ফাঁকে গল্প চলে। এরপর রাজু বলে, এই সুজন আমি তোর মায়ের কাছে একটা ঘটনা শুনেছিলাম, ওই যে তোদের বাড়ির পাশে যে মিজান চাচাটার ঘটনাটা। সুজন বলে, আরে ও তো একটা পাগল ছিল, কে জানে তার মৃত্যু হয়েছে। তবে এলাকাবাসী জানায় ওই পুকুরে নাকি ভয়ানক কিছু একটা আছে। রাকেশ বলে, বাদ দে তো এসব ভূত ভালো লাগে না। রাজু জিজ্ঞেস করে, আচ্ছা সুজন তুই কি কোনোদিন ভূত দেখেছিস? রাজুর মুখে এই প্রশ্ন শুনে সুজন হাসতে থাকে। আরে তোরা না কি সব প্রশ্ন করিস, ভূত বলতে কি বাস্তবে কিছু হয় নাকি? রাজু বলে, আছে হয়তো, যা আমরা কালে চোখে দেখি না। রাকেশ বলে, হ্যাঁ আমিও মুরব্বীদের কাছে শুনেছি ভূত বলতে কিছু তো একটা আছে। আর একটা কথা, পানি কি কোনো ভূত আছে? সুজন বলে, এটা আমি জানি না, তোরা আজব টাইপের প্রশ্ন করে আমার মাথা গুলিয়ে দিচ্ছিস। তবে শোন, আমার কাছে একটা ডিভাইস আছে। রাজু জিজ্ঞেস করে, কি ডিভাইস, আর এটা দিয়ে কি হয়? সুজন বলে, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, আমি শুনেছি এটা দিয়ে নাকি আলাদা জগতের বা অদৃশ্য কিছু ডিটেক্ট করা যায়। রাজু বলে, আরে আমার তো এটাই চাই, তবে আমার কেন জানি মনে হচ্ছে তোর ওই ডিভাইস হয়তো কোনো কাজের না। সুজন বলে, আমিও তেমনটাই ভাবছি, কতভাবে যে ডিভাইসটি পরীক্ষা চালিয়েছে কিন্তু কোনো কাজে লাগেনি, অদৃশ্য কিছু ধরা পড়ে নিয়েতে। রাকেশ বলে, শোন আমরা কিন্তু আমাদের চিন্তা শক্তির থেকে বেশি ভেবে ফেলছি। আরে যে জিনিস আমরা চোখে দেখতে পারি না সেটাই ছোট্ট যন্ত্রটি কীভাবে দেখবে? না ভাই তোরা পারিস মোটে। রাজু বলে, আচ্ছা তুই যেহেতু এত করে বলছিস তাহলে এটাকে পরীক্ষা করার সময় এসে গেছে। রাকেশ জিজ্ঞেস করে, তুই কি করতে যাচ্ছিস? রাজু বলে, দেখ আমি কি করি। রাকেশ, আজ তুই আমাদের বাড়িতে থাকবি। রাকেশ বলে, ঠিক আছে আমি চলে আসবো। সুজন বলে, চল এখন যাওয়া যাক তাহলে। তারা বাড়িতে চলে আসে সুজন আর রাজু। সেদিন সন্ধ্যার পর তারা তিনজন মিলে মাছ ধরতে বের হবে, তাই তিনজনেই প্রস্তুতি নিচ্ছে। রাজু বলে, সুজন গতকাল আমি বিলের ধারে একটা বিরাট মাছ দেখছিলাম, এত বড় মাছ এর আগে কখনো দেখিনি। রাকেশ বলে, ও আচ্ছা তাহলে এই ব্যাপার। তারা কলা গাছের বেলা অনেক বড় করে নিল, আরো কয়টা কলা গাছ যুক্ত করে নিয়েছিল তার সাথে, যে বেলাতে তিনজন অনায়াসে চড়তে পারবে। আর ওই বেলাতেই ছড়ে মাঠের মাঝখানে চলে গেল। তারা বেলায় চড়ে মাঝখানে যেতে থাকে, অন্ধকার রাত, তাই তারা তিনজনের সাথে আলো নিয়ে যায়, আর সাথে নিয়ে যায় সেই ডিভাইসটি, যে ডিভাইস দিয়ে ভূত প্রেতের উপস্থিতি টের পাওয়া যায়। রাজুর চোখ দুটো বড় বড় হয়ে আছে, গতকালের মাছটির জন্য তার এখন আফসোস হয়ে গেল। দিক বিদিক তাকিয়ে বড় মাছটি খুঁজতে থাকে, আর সুজনের হাতে সেই ডিভাইস হাতে দাঁড়িয়ে থাকে। আর রাজুর সাথে আরো দুজন আসছে, তাই সে একেবারে নির্ভয়ে মাঠের মাঝখানে যেতে থাকে, টর্চ ধরে কুচের মাধ্যমে কিছু মাছও ধরতে থাকে। সুজন এক হাতে ডিভাইসটি নেয় ও আরেক হাতে মোবাইল ফোনটি বের করে সামনের দৃশ্যগুলো ভিডিও করতে থাকে। ভিডিও করার ফাঁকে ফাঁকে সুজন একটু বেশি কথা বলে যাচ্ছে। রাজু বলে, এই বেটা ভিডিও করিস কেন? ভালো কথা, এত কথা বললে মাছ তো পালিয়ে যাবে। সুজন বলে, আরে বেটা এই ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড দিব, তাতে আমার অনেক ভিউ আসবে। রাজু বলে, আরে তোর এসব ভিউ পরে, মানে বলছিলাম এখন তো চুপ করে থাক, এডিট করে সাউন্ড বসিয়ে নিবি। এরপর সুজন বলে, এখন বর্তমানে ফেসবুক লাইভে আছি। রাকেশ বলে, তোরা কি তর্কই করে যাবি নাকি?
রাজু জিজ্ঞেস করে, কিরে রাকেশ, তুই কি মাছ দেখতে পাচ্ছিস? রাকেশ আস্তে করে বলে, চুপ চুপ, ওই দেখ সামনে একটা বিশাল মাছ। রাজু সেদিকে তাকাতে দেখতে পাই সেখানে বিশাল একটি মাছ। সুজন মাছটির দিকে তার ক্যামেরা ঘুরিয়ে ধরে। এই যে দর্শক শ্রোতা, আজ আমি এসেছি গ্রামের একটি বিলের পানিতে, একেবারে মাটির মাঝখানে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আরো দুজন আছে, তারা দুজনেই আমার ভালো বন্ধু। রাজু বলে, সুজন তোর বকবকানি এখন বন্ধ কর। সুজন বলে, দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন, আমরা এখন কি করতে যাচ্ছি। কিছুক্ষণের জন্য সুজন চুপ হয়ে যায়, সে ক্যামেরাটা মাছের দিকেই ধরে রাখে। রাজু আস্তে আস্তে বড় মাছটিকে কাছে টেনে নিতে থাকে, কিন্তু তারা মাছের কাছে যাওয়ার আগেই সেটি সেখান থেকে সরে যেতে থাকে। মাছটি ধীরে ধীরে গভীর পানিতে যেতে থাকে। রাজু বলে, এই যা, আজও শিয়ানা মাছটি পালাতে যাচ্ছে। তবে আজ আর আমার কোনো ভয় নাই, আমার সাথে আমার বন্ধুরা আছে। সে নিজেকে সাহসী ভেবে দ্রুত মাছের পিছু নেয়। বেলা চলার সময় পানিতে একরকম আওয়াজ হয়। যারা গ্রামে থাকেন, জীবনে একবার হলেও বেলায় চড়েছেন, তারা বুঝবেন হয়তো। রাজু একাই বেলা চালাতে থাকে। সুজন বলে, এই তোরা দেখ, এই মুহূর্তে কতজন আমার লাইভে যুক্ত আছে। রাজু বলে, একদম চুপ, তোর বকবকানিতে মাছটি পালিয়ে গেছে। বড় মাছটি একটা জমির আইলের আড়ালে লুকিয়ে থাকে। রাজু বলে, দাঁড়া, আজ তোকে আমি ধরেই ছাড়বো। সে বেলার গতি থামিয়ে দেয়। আস্তে আস্তে মাছের একবারে কাছেই চলে আসে। সুজনের হাতের ডিভাইসটি একটু একটু আওয়াজ করছে। রাজু কিছুই বুঝতে পারছে না। মাছটি কোষ দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় ডিভাইসটি শব্দ করতে থাকে। সুজন বলে, এই শোন, আমাদের মনে হয় সামনে যাওয়াটা ঠিক হবে না। রাজু বলে, দূর বেটা, তুই চুপ থাক। সে হাতের আঙ্গুল মুখের কাছে নিয়ে বলে, চুপ কর, একদম চুপ। সবাই চুপ হয়ে গেল, কিন্তু ডিভাইসটি হালকাভাবে আওয়াজ করছে। রাজু মাছের একবারেই কাছে, সে কুশ হাতে মাছটির দিকে তাক করে রাখে। রাকেশ ও সুজন তারাও মাছের দিকে তাকিয়ে থাকে। তারা সবাই অবাক হয়, মাছটি বেশি বড়। রাজু সজোরে একটা আঘাত করতেই মাছটি এক লাফে তার কোষ থেকে চড়তে চেষ্টা করে। রাজু অনেক চেষ্টার পরেও মাছটি তুলতে পারেনি। তখন তাদের চোখের সামনে দেখতে দেখতে রাজুর হাত থেকে মাছটি ফসকে গিয়ে কোষসহ পালাতে লাগলো। রাজুর তখনও পানিতে নেমে পড়ে। সুজন এসে তাকে ধরে পানি থেকে বেলায় তুলে নেই। রাজু নাচরবন্দা, সে যেভাবেই হোক এই মাছটিকে তো ধরেই ছাড়বে। সুজনের লাইভেও আজ অনেক বেশি ভিউ হয়েছে। জিজ্ঞেস করে, রাজু তুই ঠিক আছিস তো? রাজু বলে, না না, আমি যতক্ষণ না এই মাছটাকে ধরতে পারছি ততক্ষণ আমার শান্তি নাই। রাকেশ বলে, শান্ত হয়ে যা, মাথা ঠান্ডা রাখ। দেখ, সুজনের ডিভাইসটি আওয়াজ করছে, তার মানে হয়তো এখানে কোনো অদৃশ্য শক্তি আছে। রাজু বলে, মাছটি আমার কুৎসহ পালিয়েছে, একে তো আমি ধরেই ছাড়বো। সে প্রচণ্ড গতিতে বেলা চালাতে থাকে। তার মাথায় কাজ করছে, এই মাছটি পেলে অনেক লাভবান হবে, এলাকার সবার সামনে তার মাথা উঁচু হবে। শিউলিকেও সে বড়াই করে বলতে পারবে এই রাজু কোনো অকর্মটে নয়। সুজন ও রাকেশ না করলেও সে তার না মেনে বেলা বেয়ে মাছের কাছে যেতে থাকে। ওই তো সামনে ডোবার পাশে একটি যুগ দেখা যাচ্ছে। রাজু বলে, এই তোরা চুপ কর, আমার মনে হয় মাছটি এই যুপের আড়ালে লুকিয়েছে। সুজন আবারও লাইভে বলতে থাকে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখন বিলের একেবারে মাঝখানটায় এসেছি। বড় মাছটিকে আমরা ধরার চেষ্টা করছি, আপনারা সাথেই থাকুন। রাজু বলে, সুজন তোকে সাথে আনাটাই ভুল হয়েছে, তুই একটু বেশি কথা বলিস। সুজন বলে, ঠিক আছে, আমি চুপ হয়ে গেলাম, তুই তোর কাজ কর। তবে রাজু, আমার মনে হয় আর সামনে যাওয়াটা ঠিক হবে না। রাজু রেগে যায়, কেন যাওয়া যাবে না? আমরা তো যুপের কাছাকাছি চলেই এসেছি। রাকেশ বলে, দেখ রাজু, এত জেদ ভালো না। সুজনের হাতে থাকা ডিভাইসটির আওয়াজ বেড়েই চলেছে। রাজু তো রেগে গিয়ে বলেই ফেলে, তোর এই অকর্মঠ ডিভাইসটি ফেলবি নাকি? সুজন বলে, না, এটা কখনোই ফেলা যাবে না। রাজুর মাথায় সে বড় মাছ ছাড়া আর কিছুই কাজ করছে না। তারা জুপের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে। রাকেশ বলে, দেখ রাজু, এই মাছ বিলে আমরা তিনজন, এখানে আমরা তিনজন বিপদে পড়লে তখন কি হবে? আশেপাশে তো কেউ নেই। রাকেশ বলে, এই তোরা চুপ কর, ওই দেখ সামনে, ওদিক থেকে একটা লোক আমাদের দিকে আসছে।
রাজু লোকটিকে দূর থেকে দেখে চিনতে পারেনি। তাছাড়া তাদের কাছে থাকা ডিভাইসটি বেশি আওয়াজ করতে থাকে। এই অবস্থায় তাদের সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখা না দিলেও তখনকার পরিবেশটা একেবারেই অন্যরকম। তারা তিনজনেই খেয়াল করে তারা এখন যে জায়গাতে রয়েছে সেখানে তাদের সাঁতার পানি, মানে মাথার উপরে পানি। আর এখানেই এই বিশালাকার মাছটি এসে লুকিয়েছে। রাজু তার কোচের কিছু অংশ দেখতে পায়। সেভাবে মাছটিকে তো ধরা সহজই, সেটিতে তো আর কোচটি গেঁথে আছে। তাই সে আবারও সেখানে যাওয়ার দুঃসাহস দেখায়। কিন্তু তখনই রাজুর মাথায় একটা কথাই আসে, আরে সেদিন রাতে ফুফু যে বলেছিল সেই লোকটির কথা, যে মিজান মাছের লোভে সে পুকুরে একাই গিয়েছিল, পরদিন সেখানে তার লাশ পাওয়া গিয়েছিল। সেখানে মিজান মাছ ওটাতে একজন লোকও এসেছিল। এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সর্বনাশ, আমাদের আর এক মুহূর্তে এখানে থাকা উচিত নয়। রাকেশ ও সুজন কিছু বলে ওঠার আগে রাজু বলতে থাকে, ভাই তোরা দৌড়, যা পারিস তা করতে থাক, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। কিছুক্ষণ আগে যে রাজুর মুখে এত দুঃসাহসী কথা শুনেছে, আর এখন তাকে এসব কথা বলতে দেখে সুজন ও রাকেশ সত্যি ভয় পেয়ে যায়। রাজু খেয়াল করে সেই লোকটি তাদের দিকেই আসছে। সেভাবে মিজানকে তো পুকুর থেকে মাছ তুলতে অন্য একটি লোক সহযোগিতা করেছিল, কিন্তু পরক্ষণেই সেই লোকটি ভয়ঙ্কর একটা শয়তান সাজে মিজানকে গার মটকে মেরে ফেলে। তাহলে কি এই লোকটিও সেই শয়তান? না, আর বাবার সময় নেই। তারা তিনজনেই ভয়ে ভয়ে দোয়া পড়তে থাকে, আর রাজু প্রচণ্ড গতিতে বেলাটি চালাতে থাকে। তাদের কাছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি বেলাটিকে শক্ত করে ধরে রেখেছে। রাজু বলে, ভাই আমরা ফেঁসে গেছি, বেলাটি মাটির সাথে লেগে আছে, এখন বেলাটিকে সরাতে হলে পানিতে নামতে হবে। কিন্তু রাজু খেয়াল করে সেই শুকনো মতো লোকটি তাদের খুব কাছেই চলে এসেছে। কোনো কিছু বোঝার আগেই সুজন বলে ওঠে, রাজু তুই ভয় না পেয়ে বেলাটি চালাতে থাক, কেননা আমরা এখন দেখছি আমাদের বেলাটি এক জায়গাতে মাটির সাথে লেগে আটকে আছে, কিন্তু আমার মোবাইলের ক্যামেরাতে দেখ আমরা তো দ্রুত গতিতে সেই যুগের থেকে দূরে চলে যাচ্ছি। রাজু ব্যাপারটি বুঝতে পেরে সজোরে বোটা চালাতে থাকে, আর মনে মনে সবাই দোয়া দরুদ পাঠ করতে থাকে। তারা যতই এগোচ্ছে ততই সুজনের হাতে থাকা ডিভাইসটির কমে যাচ্ছে। তারা ভাবে, যাক আমরা তাহলে বাড়ির কাছাকাছি চলে এসেছি। রাজু বলে, না রে, বিপদ এখনো কাটেনি। ওই শয়তান আমাদের তিনজনকে একসাথে দেখে আমাদের কোনো ফাঁদে ফেলতে পারে। তখন সুজন তার ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে দেখে তার চোখ কপালে উঠে যায়। আরে তারা তো সেই ডুবা থেকে একটি শ্মশানের কাছে চলে এসেছে। না রে, আমাদের এখনো উপায় একটাই, এই মোবাইলের ক্যামেরাটিকে কাজে লাগিয়ে বাড়ি ফিরতে হবে। রাজু মোবাইলের সহযোগিতায় প্রচণ্ড গতিতে বেলা জ্বালাতে থাকে। সুজন বলে, রাকেশ তুই মোবাইলটা ধর, আমি রাজুর থেকে একটা সিগারেট ধরাই। শুনেছি এইসব খারাপ ভূত প্রেত নাকি এখন থেকে দূরে থাকে। সুজন এর আগে কোনোদিন সিগারেট খায়নি, তবুও সে বাধ্য হয়ে সিগারেট ধরায়। আর তারা দ্রুত সেই জায়গাটি ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি থেকে পুকুর পাড়ে এসে থামে। রাজু সহ তারা তিনজনে মাটিতে বসে পড়ে। একটুর জন্য বেঁচে গেলাম রে। তখন বাড়ির ভেতর থেকে রাজুর মা ও তার ফুফু টস হাতে তাদের দিকে আসে। কিরে রাজু, তোদের এই অবস্থা কেন? সুজন বলে, মা আমরা আজ বড় বাঁচা বেঁচে গেলাম। তারা সেখান থেকে দূরের ডুবার দিকে তাকিয়ে থাকে। এক সময় তারা বাড়ির ভেতর চলে যায়। রাজুর মা তিনজনকেই গরম পানি দিয়ে গোসল করতে বলে। তারা তিনজনে গোসল শেষে আগুনের উপর দিয়ে কয়েকবার যাওয়া আসা করে। এরপর রাজুর মা তাদেরকে কচু পাতার পানি পান করতে বলে। অনিচ্ছা সত্ত্বেও তারা কচু পাতার পানি পান করে। ওই রাতে তারা তিনজনেই একসাথে ঘুমায়। পরদিন সকালবেলা এলাকায় চারদিকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। সবাই বলতে থাকে, গেছে, এইবারও একজন গেছে। তারা তিনজন এক লাফে উঠে পড়ে। উঠে অনুভব করতে পারে তিনজনের শরীরে প্রচণ্ড জ্বর। কিন্তু সবাই কেন চিৎকার করতে জানতে চাইলে এক লোক বলে ওঠে, আমাদের মাঠে বিলের মাঝে ওই ডোবার পারে এক লোকের লাশ পাওয়া গেছে। এটা শুনে তারা তিনজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। অনেকেই সেই বিলের মাঝে ভিড় জমিয়েছে। রাজু সহ তারা তিনজন
বেলা নিয়ে আবার সেখানে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে পাশের এলাকায় একজন বৃদ্ধ লোকের লাশ পানিতে পড়ে ভাসছে। লাশটির গার মটকানো, আর ঠিক তার পাশে রাজুর সেই কুষ্টি পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে তারা তিনজন সেখান থেকে চলে আসে। রাকেশ বলে, না রে সুজন, তোর ওই ডিভাইসটি সত্যি অনেক কাজের, আর তোর মোবাইলটি তাকাতে এই উসিলাতে আমরা বেঁচে ফিরেছি। রাজু ভাবে, আমরা তো সেই লোকটিকে শয়তান ভেবে পালিয়েছিলাম, তাহলে কি সেই মাছটি শয়তান ছিল? তিনজনেই ভয়ে একে অপরের দিকে তাকায়। এরপর তাদের সাথে আর কিছুই ঘটেনি। তো সম্মানিত শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এক একটা কমেন্টই আমাদেরকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে, কেননা আমরা আপনাদের কমেন্টগুলা পর্যবেক্ষণ করে থাকি। আর একটা কথা, আপনারা আশেপাশে পরিচিত যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে তাদেরকে ভূতাড্ডায় আমন্ত্রণ করে প্রতিদিন ঘটনা শুনতে সুযোগ করে দিন, যাতে তারাও ঘটনাগুলো শুনতে পারে। সবাইকে ভূতাড্ডার ব্যাপারে জানান ও ভূতাড্ডা শুনতে উৎসাহিত করুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভূতাড্ডা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অতি শীঘ্রই আবার নতুন কোনো ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। এই আরাফাত ভাই, ধন্যবাদ এত সুন্দর করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এবং মকসুদ ভাইয়ের আলী হুজুরের ঘটনা দুটোই বেশ ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আপনাদের জানা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda@gmail.com, BHOOTADDA@gmail.com। তো গাইস, ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কথা হবে আগামী এপিসোডে। টিল দেন সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।